হ্যালো স্টুডেন্টস, আমি নবমিতা আর আচার্যর আজকের ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব ক্লাস 9-এর ইতিহাসের দ্বিতীয় অধ্যায় বিপ্লবী আদর্শ, নেপোলিয়নীয় সাম্রাজ্য এবং জাতীয়তাবাদ নিয়ে। এই ক্লাসটি এই অধ্যায়ের ওপর আমাদের প্রথম ক্লাস। আজকের ক্লাসে আমরা জানব কিভাবে নেপোলিয়ন বোনাপার্ট ক্ষমতা লাভ করেন, কোড নেপোলিয়ন কি এবং কিভাবে তা প্রণয়ন হয়, কিভাবে নেপোলিয়নীয় সাম্রাজ্যের সাথে ফরাসি বিপ্লবের আদর্শের সংঘাত ঘটে। তবে আজকের ক্লাস শুরুর আগে আমরা চলো জেনে নিই নেপোলিয়ন বোনাপার্ট সম্পর্কে। ফ্রান্স ইউরোপ শুধু নয়, গোটা বিশ্ব ইতিহাসে কয়েকটি গুরুত্বপূর্ণ চরিত্রের একটি হলো নেপোলিয়ন বোনাপার্ট। নিজের সামরিক ক্ষমতার দৌলতে যিনি গোটা বিশ্ব ইতিহাসে নিজের নাম অমর করে রেখেছেন। ঐতিহাসিকদের মতে 1799 খ্রিস্টাব্দ থেকে 1814 পর্যন্ত ফ্রান্সের ইতিহাস ছিল মূলত ইউরোপের ইতিহাস, বা বলাই যেতে পারে যে এই সময়ে ইউরোপের ইতিহাস ছিল নেপোলিয়ন বোনাপার্টের ওপর এবং তার রাজনৈতিক জীবনকে কেন্দ্র করেই। নেপোলিয়ন ছিলেন এই সময়ের ফ্রান্স সহ গোটা ইউরোপের প্রধান রাজনৈতিক ব্যক্তিত্ব। ফ্রান্সের ইতিহাসে নেপোলিয়নের যুগের বিশেষত্ব ছিল এটাই যে তিনি পুরাতন ব্যবস্থার সাথে বিপ্লবের আদর্শের মিল ঘটিয়েছিলেন। তিনি আজীবনকালের জন্য ফ্রান্সের প্রথম কনসাল হন। ফ্রান্সের মধ্যে বিভিন্ন সংস্কারের পাশাপাশি তিনি ফ্রান্সকে ইউরোপের অন্যতম শক্তি হিসেবে তুলে ধরেছিলেন। নেপোলিয়নের উত্থানের আগে ফ্রান্সে ফরাসি বিপ্লবের মূল আদর্শ ছিল স্বাধীনতা, সাম্য ও মৈত্রী। কিন্তু নেপোলিয়ন বুঝতে পারেন যে ফরাসি জনগণের মূল চাহিদা হলো সমতা, স্বাধীনতা নয়। আর এই কারণেই তিনি কোড নেপোলিয়ন চালু করেন। যদিও ফ্রান্সে সে সময় সদ্য স্থাপন হওয়া প্রজাতন্ত্রের আড়ালে নেপোলিয়ন এক স্বেচ্ছাতন্ত্রের প্রতিষ্ঠা করেন, তবে এটাও ঠিক যে তার আমলেই ফরাসি সাম্রাজ্যের প্রতিষ্ঠা ও প্রসার ঘটে। এক নায়কতান্ত্রিক শাসক হিসেবে ওনার হাত ধরেই ফ্রান্স ফরাসি সাম্রাজ্য হিসেবে ইউরোপে এক বিশাল সাম্রাজ্য গঠনের পথে চালিত হতে শুরু করে এবং উনি ইউরোপীয় দেশগুলোর পুনর্গঠন করে সে যুগের রাষ্ট্রীয় আদর্শ অমান্য করেন, যার ফলে নেপোলিয়নের বিরুদ্ধে জাতীয়তাবাদ ধীরে ধীরে গড়ে ওঠে এবং শেষে রাশিয়া আক্রমণের সিদ্ধান্ত নেপোলিয়নের পতন ডেকে আনে। নেপোলিয়ন বোনাপার্টের ক্ষমতা লাভ। অষ্টাদশ শতকে ফ্রান্সের তথা ইউরোপের রাজনৈতিক ক্ষমতাকে নিজের হাতের মুঠোয় যিনি নিয়ন্ত্রণে এনেছিলেন তিনি ছিলেন নেপোলিয়ন বোনাপার্ট। সেনানায়ক হিসেবে যিনি দিন দিন অপ্রতিরোধ্য হয়ে উঠেছিলেন। ইতালির কর্সিকা দ্বীপে অ্যাজোক্সীয় অঞ্চলে একটি অতি সাধারণ পরিবারে নেপোলিয়ন জন্ম নেন। তার পিতার নাম ছিল কার্লো বোনাপার্ট এবং মায়ের নাম ল্যাটিজিয়া বোনাপার্ট। তার জন্মের আগে কর্সিকা দ্বীপটি ইতালির অন্তর্ভুক্ত থাকলেও তার জন্মের 1 বছর আগে সেটি ফরাসি সাম্রাজ্যের হাতে আসায় তিনি জন্মসূত্রে ফরাসি নাগরিকত্ব পান। ওদিকে ফরাসি বিপ্লব পরবর্তী সময়ে ফ্রান্সের জ্যাকোবিন নেতা রোবসপিয়েরের নিহত হলে সেখানে সন্ত্রাসের রাজত্ব শেষ হয়। ফ্রান্সের জাতীয় সভা এক নতুন শাসনতন্ত্রের সূচনা করে, যেখানে 5 জন ডাইরেক্টর ও 2 কক্ষের আইনসভা সেটি চালনা করে, যার নাম দেওয়া হয় ডাইরেক্টরি। তবে এই নতুন প্রজাতান্ত্রিক শাসন ফরাসি নাগরিকদের পছন্দ হয় না, যার প্রেক্ষাপটে নেপোলিয়নের উত্থান হয়। নেপোলিয়ন মাত্র 16 বছর বয়সে ফরাসি গোলন্দাজ বাহিনীর 2য় লেফটেন্যান্ট হিসেবে যুক্ত হন। ফরাসি বিপ্লব তার উত্থানের পথ আরও প্রশস্ত করে দেয় এবং তিনি তার রাজনৈতিক জীবনের প্রথম দিকে 1790 সালে নিজেকে ফ্রান্সের জ্যাকোবিন দলের সাথে যুক্ত করেন এবং তাদের গণনিরাপত্তা সমিতি নেপোলিয়নের হাতে ভূমধ্য সাগরের তীরে ব্রিটিশদের অধিকৃত ফ্রান্সের তুলো বন্দর পুনরুদ্ধারের দায়িত্ব দেয়, যা তিনি ভীষণভাবে দক্ষতার সাথে পালন করেন এবং ব্রিটিশদের হাত থেকে তুলো বন্দর ছিনিয়ে নেন, যার ফলে তাকে ব্রিগেডিয়ার জেনারেল পদে প্রমোট করা হয়। জাতীয় সভা চলাকালীন ফ্রান্সের উগ্র রাজতন্ত্রের সমর্থকরা জাতীয় সভা আক্রমণ করলে নেপোলিয়নের নেতৃত্বে তাদের বিরোধকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়, যা ফ্রান্সের ইতিহাসে ভাদেমিয়ার ঘটনা বা অক্টোবরের ঘটনা নামে পরিচিত। এরই পুরস্কার হিসেবে নেপোলিয়নকে মেজর জেনারেল বানানো হয় এবং
ফ্রান্সের আভ্যন্তরীণ সেনাবাহিনী পরিচালনার সমস্ত ক্ষমতা তার হাতে চলে আসে। দিন দিন নেপোলিয়নের সামরিক ক্ষমতা বৃদ্ধি ঘটতে থাকে, আর নেপোলিয়ন এক এক করে মিশর, সার্ডিনিয়া ও অস্ট্রিয়াতে সামরিক অভিযানের মাধ্যমে নিজের জায়গা আরও দৃঢ় করেন। ওদিকে ফ্রান্সে ডাইরেক্টরি শাসনের বিরুদ্ধে জনগণের তরফে বিশৃঙ্খলা সৃষ্টি হলে নেপোলিয়ন সেই সুযোগে ফ্রান্সের ডাইরেক্টরি শাসনের অবসান ঘটিয়ে কনসুলেট নামের এক নতুন শাসন ব্যবস্থা চালু করেন এবং নেপোলিয়ন, ডিউক ও আবেসিয়েসের হাতে ফ্রান্সের শাসন পরিচালনার ভার চলে আসে। তারা কনসাল হিসেবে পরিচিত হন। এই তিনজন কনসালের মধ্যে নেপোলিয়ন সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠেন। ফরাসি আইনসভা প্রথমে তাকে 10 বছরের জন্য কনসাল নিযুক্ত করলেও পরবর্তীতে 1804 সালে তাকে আজীবনের জন্য কনসাল বানানো হয়। কিছুদিন বাদেই সিনেটের প্রস্তাব মেনে এক গণভোট হয়। সেখানে জয়লাভ করে নেপোলিয়ন ফরাসি জাতির সম্রাট উপাধি পান। আর এই সর্বোচ্চ ক্ষমতা লাভের সময় তার বয়স ছিল মাত্র 30 বছর। 1799 সাল থেকে ইউরোপে শুরু হয় নেপোলিয়ন যুগ, যা শেষ হয়েছিল 1814 সালে। তাহলে আমরা জানলাম কিভাবে নেপোলিয়ন ফ্রান্সে নিজের ক্ষমতা লাভ এবং তার বিস্তার ঘটিয়েছিলেন। এবার আমরা দেখে নেব নেপোলিয়নের জীবনে সবচেয়ে গৌরবের কাজ কোড নেপোলিয়ন প্রচলন কিভাবে হয়েছিল। কোড নেপোলিয়ন। তোমাদের সাথে ফরাসি বিপ্লবের ক্লাসে আমি আগেই আলোচনা করেছিলাম ফ্রান্সে বিভিন্ন জায়গায় বিভিন্ন আইন ছিল, যার মধ্যে দক্ষিণে রোমান এবং উত্তরে প্রথাগত আইন চলত। এছাড়াও রাজকীয়, যাজক এবং সামন্ত আইন সহ প্রায় 400 স্থানীয় আইন ফ্রান্সের বিভিন্ন জায়গায় প্রচলিত ছিল। নেপোলিয়ন এই সমস্ত আইনকে সরিয়ে 1804 সালে আইন সংহিতা প্রচলন করেন, যা কোড নেপোলিয়ন নামে পরিচিত। এই পদক্ষেপ ছিল তার জীবনের সবচেয়ে গৌরবের কাজ। উনি প্রথম সব প্রচলিত আইনগুলোর ঐক্য আনতে ট্রন সেট সহ বিশিষ্ট আইনজীবীদের নিয়ে এক সমিতি বানান, যা ফ্রান্সের বিভিন্ন বিষয় নিয়ে 84টি অধিবেশনে আলোচনা চালায়, যার মধ্যে নেপোলিয়ন নিজে 36টি অধিবেশনে সভাপতি ছিলেন। 1807 সালে আইন সংহিতা তৈরি হয়, যা নামকরণ হয় কোড নেপোলিয়ন, যাতে স্থান পায় 2287টি বা মতান্তরে 2281টি ধারা। কোড নেপোলিয়ন নামের এই আইন সংহিতায় 3টি ভাগ ছিল: দেওয়ানি, ফৌজদারি এবং বাণিজ্যিক। এবং এই সমস্ত আইনবিধি সমস্ত ধর্মীয় এবং রাজনৈতিক কুসংস্কার থেকে মুক্ত ছিল। এই আইন সংহিতার মূল উদ্দেশ্য ছিল আইনের চোখে সকলের সমতা, ধর্মীয় স্বাধীনতা এবং সহিষ্ণুতা, যোগ্যতার ভিত্তিতে সরকারি চাকরি নিয়োগ, নতুন ভূমি ব্যবস্থার স্বীকৃতি, সম্পত্তি অধিকারের স্বীকৃতি ইত্যাদি। এর পাশাপাশি এই আইনবিধিতে পরিবারের পিতার কর্তৃত্ব প্রতিষ্ঠা হয় এবং বিবাহ বিচ্ছেদ স্বীকৃতি পায়। ফ্রান্সের সব জায়গায় একই ধরনের আইন চালু হওয়ায় অপরাধীর দণ্ড নির্ধারণের ক্ষেত্রে বা বিচারে অনেকটাই স্বচ্ছতা আসে এবং জটিল আইনগুলো অনেক সহজ হয়ে পড়ে। বলা যেতে পারে যে কোড নেপোলিয়ন ফ্রান্সের জনগণের হাতে বিপ্লবের সুফলগুলো তুলে দিয়েছিল। পরবর্তীতে ইউরোপে প্রচুর দেশ কোড নেপোলিয়নের মূল নীতিগুলো গ্রহণ করে। বেলজিয়াম ও লাক্সেমবার্গে এখনও এই আইন সংহিতার অনেকগুলো বিধি প্রচলিত আছে। ফরাসি এবং রোমান আইনের সমন্বয়ে গঠিত এই কোড নেপোলিয়ন ফ্রান্স থেকে সামন্ততন্ত্রের শেষ চিহ্নটুকুও মুছে দিয়েছিল। তবে পাশাপাশি এটাও ঠিক যে নেপোলিয়নের এই বিরাট পদক্ষেপ পুরোপুরিভাবে ত্রুটিমুক্ত ছিল না, কারণ এতে রোমান আইনে বেশি গুরুত্ব দেওয়ায় বৈচিত্র্যের অভাব স্পষ্ট হয়। নারীদের মর্যাদাকে গুরুত্ব না দিয়ে তাদের পুরুষের অধীনে রাখার কথা বলা হয় এবং পারিবারিক সম্পত্তিতে নারীদের অধিকার লোপ করা হয় এবং বলা হয় যে স্বামীর সম্পত্তি ছাড়া নারীরা কোনো সম্পত্তি অর্জন, বিক্রি বা দান করতে পারবেন না। এছাড়া এই আইন সংহিতায় শ্রমিকদের অধিকারকেও স্বীকৃতি দেওয়া হয়নি। মূলত বলা যেতেই পারে যে নেপোলিয়নের এই বিরাট পদক্ষেপ কোড নেপোলিয়ন তার রাজনৈতিক জীবনের এক গৌরবের কাজ হলেও তা ত্রুটিমুক্ত হয়নি, কারণ এতে ব্যক্তি স্বাধীনতা এবং মানুষের স্বাধীন মত প্রকাশের অধিকারকে গুরুত্ব দেওয়া হয়নি। তবে এটা মানতেই হবে যে নেপোলিয়নের নেওয়া রাজনৈতিক পদক্ষেপগুলোর মধ্যে
কোড নেপোলিয়নের প্রবর্তন এক অন্যতম গৌরবের কাজ। তাহলে তোমাদের সাথে আমি আলোচনা করলাম নেপোলিয়নের শাসনে নেওয়া এক বিরাট পদক্ষেপ কোড নেপোলিয়ন নিয়ে, যা কিনা সে সময় ফ্রান্স সহ গোটা ইউরোপে এক বিরাট রাজনৈতিক প্রভাব ফেলেছিল। এবারে আজকের ক্লাসের শেষ অংশে ছোট করে একটু জেনে নিব কিভাবে নেপোলিয়ন সাম্রাজ্যের সাথে ফরাসি বিপ্লবের আদর্শের সংঘাত দেখা দিয়েছিল। নেপোলিয়নীয় সাম্রাজ্যের সাথে ফরাসি বিপ্লবের আদর্শের সংঘাত। মূলত এর আগের অধ্যায়ে আমরা যখন ফরাসি বিপ্লব সম্পর্কে পড়েছিলাম তখন বলেছিলাম যে ফরাসি বিপ্লবের মূল আদর্শ ছিল সাম্য, স্বাধীনতা ও মৈত্রী। এই বিপ্লবের আদর্শ ফ্রান্স সহ গোটা ইউরোপে আশা আকাঙ্ক্ষার জন্ম দিয়েছিল এবং এই বিপ্লবের আদর্শ ভীষণ জনপ্রিয় হয়েছিল। ফ্রান্সের জাতীয় পরিষদে মানুষ এবং নাগরিকের অধিকার ঘোষণা হওয়ায় গোটা ইউরোপ উদ্বুদ্ধ হয়েছিল এবং ফরাসি বিপ্লবের আদর্শের জয়যাত্রা শুরু হয়েছিল। কিন্তু নেপোলিয়নের সাম্রাজ্য বিস্তারের সাথে সাথে এই আদর্শের প্রসার ব্যাহত হয়। যদিও প্রথম দিকে নেপোলিয়নের সাম্রাজ্য জয় বিপ্লবী আদর্শের প্রসার ঘটিয়েছিল, তবে আস্তে আস্তে নেপোলিয়নের জয় করা দেশগুলোতে তিনি স্বৈরাচারী শাসন চালু করলে বিপ্লবী আদর্শের প্রসার ব্যাহত হতে থাকে। ফলে নেপোলিয়নের সাম্রাজ্যের সাথে একসময় ফরাসি বিপ্লবের আদর্শের সংঘাত অনিবার্য হয়ে দাঁড়ায়। তাহলে আজকের ক্লাসের আলোচনা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এবার চলো একবার দেখে নিই যে আজকের ক্লাসে আমরা কি পড়লাম। প্রথমে আমরা জানলাম কিভাবে নেপোলিয়ন বোনাপার্ট ক্ষমতা লাভ করেন, কোড নেপোলিয়ন কি এবং কিভাবে তা প্রণয়ন হয়, এবং সব শেষে আমরা জানলাম যে কিভাবে নেপোলিয়নীয় সাম্রাজ্যের সাথে ফরাসি বিপ্লবের আদর্শের সংঘাত ঘটে। এর পরের ক্লাসে আমরা একটু বিস্তারিতভাবে জেনে নেব কিভাবে ফরাসি বিপ্লবের আদর্শের পক্ষে নেপোলিয়নের সাম্রাজ্য বিস্তারের বিরোধ গড়ে উঠেছিল। নেপোলিয়ন সাম্রাজ্য এবং জাতীয়তাবাদী আদর্শের পরস্পর অবস্থান এবং নেপোলিয়নের নেতৃত্বে ইউরোপের পুনর্গঠন নিয়ে। তাহলে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ক্লাসে। ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো, জানতে থাকো।